6টা বাংলাদেশের প্রধান সিটির প্রশাসক হিসাবে আমরা আদেশ হয়, তা আমরা অ্যাকর্ডিংলি আমরা 6 জন প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার সাথে এবং প্রতিমন্ত্রী মীর শাহ আলম ওনাদের কাছে আমাদের এই যোগদানপত্রটি দেই। ওই আনুষ্ঠানিকতা শেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের 6 জনেরই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর কী ধরনের ডিরেক্টিভস আছে বা তিনি আমাদের নিয়োগ দিয়েছেন সরকার প্রধান হিসাবে, ওনার চিন্তাভাবনা থেকেই হয়তো আমাদেরকে কাজ করার উপযুক্ত মনে করছেন, এই জন্য দিয়েছেন। জন্য ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে আমরা যেহেতু মাঠে ময়দানে এই দলেরই কর্মী এবং অতীতেও আমাদের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করার অভিজ্ঞতা আছে, এই বিবেচনা থেকে হয়তো উনি আমাদেরকে এখানে এই দায়িত্বটা দিয়েছেন। তো যাই হোক, উনি যেটা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে জনগণের কল্যাণে বা নগরবাসী, বিশেষ করে যে নগরের প্রশাসক হিসাবে দায়িত্ব নিয়েছেন, ওই নগরের মানুষের কি সমস্যা, সেই সমস্যাটা চিহ্নিত করে আমরা একটি প্ল্যান যাতে গ্রহণ করি এবং যেই প্ল্যানটা ওনাকে আমরা অবহিত করি এবং এই প্ল্যানের মাধ্যমে উনি বাস্তবায়নের জন্য সরকার এই পদক্ষেপগুলো নেবে, এই ধরনের একটি নির্দেশনা আমাদের ছিল। পাশাপাশি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানগুলোতে আসলে রুটিনভাবে কাজ হয়েছে, দেখভাল করার মতো ওইভাবে কেউ ছিল না, যার জন্য অনেক সিটিতেই বহুবিধ সমস্যা তৈরি হয়েছে। উনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন যে এই সিটিগুলোতে অপরিচ্ছন্ন এবং ধুলাবালি, ময়লা, আবর্জনা যত্রতত্র ফেলা, এই সমস্ত ব্যাপার, এই বিষয়গুলা আমরা দায়িত্ব নিয়ে যাতে এই শহরকে একটি পরিষ্কার শহর হিসাবে মানুষের কাছে উপস্থাপন করি। আর গ্রিন যে বিষয়টি বললেন, যেহেতু গ্রিন করার জন্য যে সময়টুকু সেটি তো এই মুহূর্তে তো ওই বৃক্ষরোপণ বা এই ধরনের কোনো কর্মসূচি আমরা নেওয়ার সুযোগ নেই, আগামীতে এই ধরনের সময় আসলে আমরা করব। এখন সবচেয়ে বড় জিনিস এখন আমাদের করতে হবে শহরটাকে পরিষ্কার করা, বর্জ্য ব্যবস্থাপনাটাকে ম্যানেজ করা। তার কারণ হলো এই বর্জ্যের কারণে বিভিন্ন ধরনের রোগবালাইয়ের উপসর্গ তৈরি হয়, বিশেষ করে এডিস মশা এখান থেকে হয় এবং এডিস মশা থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগবালাই হয়। তো সুতরাং আমরা এই দিকে জোর দেওয়া, এখন যাতে এই মানুষের এই মশা বা মাছি বা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে যে সমস্ত এই উপদ্রবগুলো, এইগুলোতে যাতে মানুষ রেহাই পায়, এই জন্য আমাদেরকে কার্যকরী ভূমিকা রাখা, এইগুলোর উপরে বেশি জোর দিয়েছেন। এটা রমজান মাসে তো বিশেষ করে সুপেয় পানি এবং যেটা বলেন জলাবদ্ধতা মেইনলি বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা হয় এবং শহরের বিভিন্ন অংশে পানি জমে যায়। সেইগুলো নিয়ে এখন থেকে আমরা প্ল্যান নিব যাতে বর্ষা আসার আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, ড্রেন, কালভার্ট
বা যে যে জায়গায় আপনার ছড়া শহরের মধ্যে দিয়ে অনেকগুলো ছড়া ছিল, এইগুলো অনেক জবরদখলকারীরা দখল করে আছে, এগুলো পুনরুদ্ধার করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা, যাতে পানি জমে না থাকে এবং জলাবদ্ধতা যাতে তৈরি না হয়। যদি পানি, বৃষ্টির পানি সরাসরি নদীতে চলে যায়, তখন এগুলো তো আর সমস্যা থাকবে না। এইগুলো নিয়ে কাজ করব। আপনারা জানেন যে সিলেট প্রবাসী অধ্যুষিত একটি নগর। এই নগরে হাজার হাজার মানুষ বিদেশ থেকে আসে তাদের বাচ্চা পরিবার নিয়ে ছুটি কাটাইতে। এই সমস্ত প্রবাসীদের কাছে যে নিরাপদ এবং বাসযোগ্য একটা নগরী হিসাবে যাতে তারা তাদের দেশে গিয়ে বলতে পারে, এই জন্য উপযোগী করে তোলা, এইগুলো নিয়ে কাজ করব আমি। পাশাপাশি আরও যেই সমস্ত সমস্যা আছে আমাদের সিলেট নগরীতে, প্রবাসীদের অনেক সময় আপনার সম্পদ অন্যরা জবরদখল করা বা বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে প্রবাসীদের পড়তে হয়, এইগুলো যাতে না হয়, এইগুলো আমরা স্থানীয় পুলিশের সাথে কথা বলে আমরা এই ব্যবস্থা করা। আর রমজান মাসে আরেকটি বিষয়, আপনার ওই শহরে অনেক ট্রাফিক কনজেশন হয়, যাতে ট্রাফিক ম্যানেজমেন্টটা ভালোভাবে হয় এবং বিভিন্ন ধরনের যানবাহন যেগুলো অবৈধ যানবাহন শহরের মধ্যে ঢুকে অযথা যানজট তৈরি করে, এই বিষয়গুলো আমরা দৃষ্টি দিব। তো আশা করি কালকে যোগদান করার পরে ওই কর্পোরেশনের কর্মকর্তা যারা আছেন তাদের সাথে বসে আমরা একটা প্ল্যান করে আগাবো। এই ক্ষেত্রে আমি সিলেটের নগরের মানে সব পেশার মানুষের, নগরবাসীর আমি সহযোগিতা চাই। আমি সিলেট জেলা বিএনপির সভাপতি প্লাস 2026 সালের জাতীয় নির্বাচনে দলের সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেছি। আমাদের সিলেট অঞ্চল থেকে অত্যন্ত ভালো ফলাফল আমরা করেছি। আমরা এই সরকারে দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিশেষ করে সিলেট সদর আসনের যিনি সংসদ সদস্য ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি বাণিজ্য, শিল্প এবং টেক্সটাইল মিনিস্টার হয়েছেন। সিলেট 4 আসন থেকে যিনি সংসদ সদস্য হয়েছেন আরিফুল হক চৌধুরী, তিনি প্রবাসী কল্যাণ এবং শ্রমমন্ত্রী হয়েছেন। এবং আরও একজন আমাদের ভাই হুমায়ুন কবির, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হয়েছেন। আমরা এই বিষয়টা বিশেষ করে পর্যটন শিল্পকে বিকাশ করার জন্য আমরা সকলেই এখন গভীরভাবে আমরা চিন্তা করছি এটাকে কিভাবে সিলেটে একটি পর্যটন বান্ধব যে স্পটগুলো, এইগুলোকে সংস্কার করা, সুন্দর করা, এইগুলো করা। তার কারণ হচ্ছে সিলেটে আসলে এই পর্যটন থেকে আমাদের দেশি বিদেশি যে টুরিস্টরা এগুলোতে যায়, অথবা মাজার জিয়ারতেও অন্য অন্য জেলা থেকে যারা যায়, এদেরকে এই স্পটগুলো আকর্ষণীয় করার জন্য আমরা কাজ করব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে সরকারের দায়িত্ব দিয়েছেন, এরা অত্যন্ত বিচক্ষণ, তারাও এগুলো নিয়ে ভাবছেন। আমাদের মাননীয় সংসদ সদস্যরাও, এরাও ভাবছেন যে সিলেটকে একটা আধুনিক সিলেট হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যা যা করার আমরা তাই করব। এইটা এক দুঃখজনক ঘটনা। আমরা
সিলেটে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আমরা আসলে শিল্পর দিকে অতীতে আমরা খুব মনোযোগী হই নাই। আর গত 17 বছরে যারা ফেসিস্টরা ছিল তারা তো লুটপাটে ব্যস্ত ছিল, সুতরাং এইগুলা নিয়ে ভাবেও নাই। এখন আমরা এগুলো নিয়ে ভাবছি, বিশেষ করে বাণিজ্যমন্ত্রী ওই দিনও আমাদের সবাইকে নিয়ে একটি সভা করেছেন, কিভাবে বিনিয়োগ বান্ধব সিলেট করা যায়, কিভাবে সিলেটে শিল্পায়ন করা যায়, যে শিল্পায়ন করলে কর্মসংস্থান সৃষ্টি হবে, এইগুলো নিয়ে চিন্তাভাবনা চলছে। স্পেশাল ইকোনমিক জোন করে ওইখানে প্রবাসী বিনিয়োগ নিয়ে আসা অথবা ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো এইগুলি আসা, এগুলো নিয়ে আমরা কাজ করব। এবং আইটি সেক্টরকে আমরা সিলেটে একটি হাব করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। কারণ আইটি সেক্টর ডেভেলপ যদি আমরা করতে পারি সিলেটে, আমরা ওইটা জিরো টলারেন্স আছি। বিশেষ করে ওই যে যেটা বললেন চাঁদাবাজি বা এটা সেটাই বা বল প্রয়োগ করে কেউ কোনো বেনিফিট নেওয়া, এইগুলো কাউরে হতে দিব না, করতে দিব না। আমরা রাজনীতিবিদরা বা সরকারে যারাই আছেন সবাই এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স এগুলোর ব্যবস্থা করব। তবে আয়ের বৈষম্য এইটা তো কিছু থাকবেই। তার কারণ হচ্ছে সিলেটে যারা একটু স্লাম এরিয়া বসবাস করে তাদের তো সীমিত আয়ের মধ্যে চলতে হয়। এখানে সিলেটে দ্রব্যমূল্য অন্য অন্য জায়গার তুলনায় অনেকেই বলেন কিছু বেশি। তো এইটাকে কিভাবে মিনিমাইজ করা যায় সেই বিষয় নিয়ে খাদ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের লোকজনের কিছু তো অলসতা আছেই। এইগুলাকে কিভাবে আপনার এখন চাষাবাদযোগ্য জমিগুলোকে একাধিক ফসল ফলানো বা বেশি উৎপাদন করার যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কৃষি বিভাগ এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা ভাবছেন। আশা করি আমরা এই বিষয়গুলো শর্ট টার্ম একটু পলিসি নিয়ে এই কাজগুলো আমরা করব। এবং ওই দিনও বাণিজ্যমন্ত্রী বলছিলেন যে আমরা একটু মার্কেটিংয়েও সিলেটের দিকে একটু পিছিয়ে, যেমন ওই যে বললেন দ্রব্যমূল্য এক এক বাজারে এক এক দাম, আমরা চেষ্টা করব। উনি বলছিলেন যে আমরা গ্রামীণ হাট করব, যেখানে যেই আপনার সবজি উৎপাদন হয় তাকে ফ্যাসিলিটিস দিয়ে তার সবজিগুলো যাতে এই সরকারের পৃষ্ঠপোষকতায় একটা হাটে নিয়ে আসা, হাটে নিয়ে আসার পরে এই সবজিগুলো হোলসেল বা রিটেল যেটাই বলেন এইটা করা, এতে যে তার কৃষকের মানে যে উৎপাদিত সবজিটা উপযুক্ত মূল্যে সে বিক্রি করতে পারবে। এইগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং বাস্তবেও তা আমরা কাজ শুরু করব, যাতে গ্রামীণ অর্থনীতিকে আমরা সচল করতে পারি। এইগুলো নিয়ে কাজ করব। বাণিজ্য মন্ত্রী এবং শ্রমমন্ত্রী দুইজনই আমাদের সিলেটের জনপ্রতিনিধি সংসদ সদস্য। তবে বাংলাদেশে এক সময় যে চা উৎপাদনকারী দেশ হিসাবে অনেক সুনাম ছিল, যে কোনো কারণে আমরা পিছিয়ে পড়ছি। এইটার কারণ হইতে পারে আমাদের চায়ের গুণগত মান পার্শ্ববর্তী দেশ বা যারা চা উৎপাদনকারী দেশ তাদের তুলনায় আমরা ওই পর্যায়ে নাই, যার জন্য ওইগুলো। তো এখন চা উৎপাদন এবং চা
প্রক্রিয়াকরণ এবং চা বিপণনের ক্ষেত্রে এখন আমরা যেহেতু নতুন অবস্থায় আসছি, আমরা এগুলো নিয়ে পরিকল্পনা করব। আর চা শ্রমিকদের যে সমস্যা, এইগুলো আমরা নির্বাচন পূর্ববর্তী সময়েও আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি যে তাদের যাতে জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থাটুকু নিশ্চিত করা যায়, সেইটা আমরা দেখব। তার কারণ হলো গত বছরও মানে অনেকগুলো চা বাগানে শ্রমিক অসন্তোষ ছিল এই তাদের মজুরির জন্য। এইগুলোতে আমরা তো তখন সরকারে ছিলাম না, তারপরে ওই আমরাই অ্যাড্রেস করেছি, খন্দকার মুক্তাদি সাহেব, আমি সহ আরও আমরা সবাই করেছি, বা আমাদের ব্যক্তি উদ্যোগে বা দলীয় উদ্যোগে তাদেরকে বিভিন্ন সহযোগিতা এইগুলো করেছি। এখন আমরা চেষ্টা করব, বাণিজ্য মন্ত্রী মহোদয় ওই দিনও আলাপ হয়েছে, এবং চার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন অথবা বাগান মালিক যারা আছেন অথবা বিভিন্ন কোম্পানির কর্ণধার যারা আছেন, তাদেরকে নিয়ে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এই নিয়ে একটা পদক্ষেপ আমরা নিব। হরিপুর বা রশিদপুর বা ওই ফেঞ্চুগঞ্জ, এগুলো তো পুরানো গ্যাস ক্ষেত্র। তো সার্ভে চলছে, এই সার্ভে চলে যে উপযুক্ত জায়গায় যদি গ্যাস পাওয়া যায়, সরকার অবশ্যই গ্যাস উত্তোলনের পদক্ষেপ নিয়ে। তার কারণ হচ্ছে আমরা তো গ্যাসের দিকেও তো অনেক সমস্যায় আছি, ক্রাইসিস না, মিল কলকারখানায় এখনও গ্যাস দিতে সমস্যা হয়, প্লাস সরকারি মালিকানাধীন সার কারখানাগুলোতেও, যেমন সিলেটে বা পুরো বাংলাদেশের মধ্যে বিগেস্ট ফার্টিলাইজার কোম্পানি সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা, সেখানে আপনার পুরো বৎসরের অর্ধেক সময় ফ্যাক্টরি বন্ধ রাখতে হয় গ্যাসের স্বল্পতার কারণে। আশা করি সরকার এইগুলো যাতে গ্যাস উত্তোলনের, তো আর যে কোনো জায়গায় তো আর গ্যাস পাবে না, যেখানে গ্যাস পাওয়া যাবে সেটা তো অবশ্যই উত্তোলনের পদক্ষেপ নেবে। না, সাদা পাথরে কোনো কেউ আর মানে হাত কোনো দিনই দেওয়ার বিষয়ে আমরা সব সময় এইটার বিরত, কেন ওইটা মানুষ ওই এরিয়াটা সাদা পাথর দেখতে যায় টুরিস্টরা, এবং সাদা পাথর উত্তোলন করলে তাহলে আর থাকলো কি? এই চোররা এই চুরি করছে। যাই হোক, এগুলা তদানীন্তন সময়ে যারা ছিল দায়িত্বশীল বা প্রশাসনে যারা ছিল, এইটার প্রবলেমটা সমাধান সেই সময় করতে পেরেছে। এখনো যেহেতু আমরা সরকারে, এখন কোনো অবৈধ চাঁদাবাজি, পাথর উত্তোলন, বালি উত্তোলন এইগুলা করতে দিব না। আমি জেলার প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে বলতে পারি যে কোনো এরিয়াতে আমরা এইটা টলারেট করব না, যে পরিবেশ ধ্বংস হয়। আর হতে পারে আমার দলেরই কোনো কর্মী বা নেতা, অবশ্যই তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো, এবং এইটা আর হবে না সিলেটে। সরকারি কর্মকর্তারা এই দায়িত্বগুলো পালন করছিলেন, কিন্তু করতে যেয়ে অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধাটা বঞ্চিত হচ্ছিল, যার জন্য আমরা এই দায়িত্বতে থাকবো আনটিল ইলেকশন পর্যন্ত। কেননা প্রত্যেকটি কর্পোরেশনেই প্রত্যক্ষ ভোটে বা সরাসরি ভোটে আপনার মেয়র নির্বাচিত হবেন। ওই মেয়র নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা এই দায়িত্বে থাকব, এবং আমরা যারা আছি, আমরা মেয়র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা যারা করবেন, তারা তখন এই পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচন করবেন।